সরাসরি চলে যেতে চাইবো ফ্রি সেগমেন্টে, যেখানে আপনারা আজকে আসলে অনেক কিছু নিয়ে প্রশ্ন করেছেন। এশিয়া কাপের স্কোয়াডে কাকে কাকে দেখা যেতে পারে, বাংলাদেশ দল এই মুহূর্তে কি করছে, কি করলে ভালো হবে, কি আসলে আশা, আরেকবার কি আমরা এশিয়া কাপে ভালো করব, নাকি আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ বা নেক্সট এশিয়া কাপ সেটা। ফলে আমরা একটু যদি কমেন্টেই যাই, প্রথম কমেন্ট হায়দার আলী ভুইয়া, তিনি অনেকদিন পরে কমেন্ট করেছেন মনে হয় তিনি, মানে আমি লাস্ট অনেকদিন তার কমেন্ট পাইনি। রেগুলার কমেন্ট করেন তিনি ক্রিকেট শো রেগুলার ভিউয়ার। ভেরি গুড। হায়দার আলী ভুইয়া ফাহাদ নিয়মিত কমেন্ট করবেন। আপনার প্রশ্ন হচ্ছে সৌম্য নাকি জিসান আলম নাকি নাইমে আবার আস্থা, এশিয়া কাপ দলে এই তিনজনের কে এগিয়ে? আমরা মূল সত্যি যে কথা বলছিলাম সেটাই, যে পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনেক, এই হচ্ছে সরি তানজিদ তামিম, এক্স্যাক্টলি এই দুজন হচ্ছে আপনার রেগুলার অপশন। এরপর হচ্ছে ব্যাকআপ হিসেবে প্রথম নামটাই আসবে সৌম্য সরকারের, তারপর আপনি নাইম শেখকে নেবেন নাকি হচ্ছে জিসানকে নেবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন একদম রিসেন্ট পারফরমেন্স দেখলে জিসানের পারফরমেন্স আপনার চোখে লাগবে, নাইমের পারফরমেন্স আপনার সেভাবে চোখে লাগবে না, কিন্তু কনসিস্টেন্সি অনেক বড় একটা ব্যাপার। জিসানের ক্ষেত্রে এই ধারাটা একটু লম্বা হতে হবে, যেহেতু এক্সপিরিয়েন্সের ঝুলি নাইমের এখনও বেশি রয়েছে। আর আমার কাছে মনে হয় যে সৌম্য যেহেতু এশিয়া কাপের স্কোয়াডের সাথে তিনি প্র্যাকটিস করছেন, আমার মনে হয় যে সৌম্যই আসলে ব্যাকআপ ওপেনার হিসেবে যাচ্ছেন। ফলে নাইম শেখ যেহেতু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি, না হলে হয়তো বা তিনিও এই জায়গাটা থাকতে পারতেন, তবে এই মুহূর্তে আসলে তাকে সেই জায়গাটা ছেড়েই দিতে হচ্ছে। আর জিসানের কথা যেটা বললেন যে সেই জায়গাটা থেকে এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি, এশিয়া কাপের মতো একটা স্টেজে নিশ্চয়ই নতুন কাউকে নিয়ে ট্রাই করতে চাইবে না বাংলাদেশ দল। পরের কমেন্ট আলিউর রহমান শরণ, তিনি বলছেন এবারের এশিয়া কাপ কি বাংলাদেশ জিততে পারবে নাকি প্রতিবারের মতো এবারও আমাদের সবাইকে হতাশ করবে? এবারের এশিয়া কাপের দলে কি কোনো পরিবর্তন হতে পারে আমাদের টার্গেট, নাকি আমরা দেখার সময় টিস্যু নিয়ে বসবো? কোনটা? নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট এশিয়া কাপ। আপনার টার্গেট নেক্সট এশিয়া কাপ? নেক্সট এশিয়া কাপ, রাহুল রয়ের টার্গেট নেক্সট এশিয়া কাপ। আমার জন্য মনে হয় এইবার এশিয়া কাপটা বাংলাদেশের জন্য আসলে খুব ডিফিকাল্ট। অনেকেই দেখেছি যে বলছেন বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে, কারণ অন্য গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান একসাথে, ইন্ডিয়া পাকিস্তানের কাউকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না। ইন্ডিয়া পাকিস্তানের চাইতেও সবচেয়ে বড় ভয় আফগানিস্তান এবং আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা। যদিও আমরা শ্রীলঙ্কার সাথে সবশেষ টি-20 সিরিজটা জিতেছি তাদের মাটিতে, ফলে সেটা একটা আশা আমাদেরকে দেখাচ্ছে। ফলে আফগানিস্তান বা শ্রীলঙ্কার একটা দলকে অন্তত আমাদেরকে হারাতেই হবে আমরা যদি সুপার ফোর খেলতে চাই। এরপরে দেখেন যে এবার কিন্তু আর সেমিফাইনাল না, এরপরে সুপার ফোরের প্রত্যেকটা দল আবার প্রত্যেকটা দলের সাথে খেলবে, তখন হয়তো বা আপনার আবার ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলতে হবে এবং এখান থেকে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মধ্যে থেকে যে কোনো একটা জনের সাথে খেলতে হবে। পরে কঠিন তিনটা প্রতিপক্ষের সাথে সুপার ফোরে খেলতে হবে, তার মধ্যে দুইয়ে থাকতে পারলে আপনি ফাইনাল যাবেন। আগে যেমন ইকুয়েশনটা খুব ইজি ছিল যে 5টা দল খেলতো, এর মধ্যে আপনি 2টা ম্যাচ জিততে পারলেই ফাইনাল। এবার আপনি 2টা ম্যাচ জিতে সুপার ফোর কনফার্ম করবেন, সুপার ফোরে গিয়ে আবার অন্তত 2টা ম্যাচ জিততে হবে, তাইলে আপনি ফাইনাল কনফার্ম করতে পারবেন। ফলে লম্বা সময় ধরে আসলে অনেকটা ওই ওয়ার্ল্ড কাপের মতো, আপনি যদি সুপার ফোরে উঠেন তার মানে আপনাকে টোটাল 6টা ম্যাচ অন্তত খেলতে হবে। হিসাবে আপনার এমন না যে আপনার গ্রুপে কে আছে তার সাথে আপনার খেলা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার সবার সাথে খেলার চিন্তা রাখতে হবে, কারণ আপনি সুপার ফোরে উঠলে আপনি অন্য ইন্ডিয়া পাকিস্তানের সাথে আপনাকে ম্যাচ খেলতে হবে। ফলে সহজ কোনো রাস্তা আসলে তো নাই। দেখেন জীবনে সাফল্যের তো কোনো সহজ রাস্তা হয় না রাহুল রয়। আপনি কঠিন কি করছেন অফিয়ারে বলবো, পরে কমেন্টে যাই। আব্দুল আলিম, তিনি বলছেন জিসান আলম এর মধ্যে খুবই ভালো পটেনশিয়াল আছে, যে তিনি যদি এভাবে ধারাবাহিকভাবে ব্যাট করতে থাকেন তাহলে আমার ধারণা আগামী 2 বছর পর তিনি বাংলাদেশের অন্যতম সেরা পাওয়ার হিটার ব্যাটসম্যান হবেন। তবে যদি তাকে এখনই জাতীয় দলে ডাকা হয় তখন আমরা হয়তো আর একটি প্রতিবার ছড়ব। দারুণ একটা কমেন্ট, আমি খুবই পছন্দ হয়েছে অনেকদিন পরে একটা কমেন্ট। তিনি যে আমাদের সবসময় কি হয় যে এখন একজন পারফর্ম করছে, কালকেই ওর ন্যাশনাল টিমে নিয়ে নেন, কিন্তু উনি বলেছেন যে কি না, 2 বছর পরে ওনার মনে হয় যে জিসান আলম ভালো একটা পটেনশিয়াল প্লেয়ার হতে পারেন। এইটাই আসলে দরকার, যে তাকে 2 বছর 1 বছর অন্তত সময় দেন। সমস্যাটা ধরেন এই যে 2টা বছর, এই 2টা বছরে আপনার যারা দেখবেন বিসিবি থেকে শুরু করে
মানে তাদের সেই ধৈর্যটা থাকবে কিনা, কিংবা জিসান আলমেরও সেই ধৈর্যটা থাকবে কিনা, মানে কন্টিনিউ এই পারফর্ম জায়গায় করে একটা মানে যাবার। ক্লিয়ার কমিউনিকেশনের দরকার আছে, যে সিলেক্টরদের কাছ থেকে বারবার মেসেজটা যেতে হবে যে দেখো তুমি আমাদের প্ল্যানে খুব ভালো করে আছো, আমরা এত তারিখ থেকে বা এই সিরিজ থেকে তোমাকে নিয়ে প্ল্যান করছি, এর আগে তুমি এইটা খেলবা, এটা তাকে টার্গেট দিয়ে দেওয়া যে এই টুর্নামেন্টে তোমাকে এরকম পারফর্ম করতে হবে, এই টুর্নামেন্টের পরে তোমাকে নর্মালি ইন্ডিয়ার ক্রিকেটে বা অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডে আমরা যেটা দেখি যে ন্যাশনাল একাডেমি থাকে, সেখানে টাস্ক দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আলাদা আলাদা প্ল্যান করা হয়, যারা লাইন আপে থাকেন তাদেরকে কে কত ওভার ব্যাটিং করবেন, কত ওভার বোলিং করবেন, কি খাবেন না খাবেন সবকিছু কন্ট্রোল করা হয়। লাইফস্টাইলটা একটা মানে রুলড একটা মানে লাইফস্টাইলের এই মধ্যে যে থাকে। ধরেন ঋষভ পান্তের কথা যদি বলি, তিনি যেভাবে ফিরে এসেছেন সেই জায়গায় তো বোর্ডের একটা বড় ভূমিকা ছিল, এবং তিনি বলছিলেন যে তিনি ওই অ্যাক্সিডেন্টের আগে কখনো সেভাবে বই টই পড়েন নাই, ফলে কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে যখন তিনি ন্যাশনাল একাডেমিতে গেলেন, তখন সেক্রেটারিস্টটা তাকে বললো যে আপনি বই পড়তে পারেন, তাহলে হয়তো বা ওই যে ডিপ্রেশনটা কাটতে খানিকটা সহায়তা করবে। ফলে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে বই কতখানি পড়েন, বা তাদেরকে আসলে এই মানে পরামর্শ বা আদৌ দেয়া হয় কিনা যে ক্রিকেট রিলেটেড বা যে কোনো ফিকশন আপনি পড়তে পারেন এটাই কিনা। কথা, এখন ধরেন অনেকে বলবে মানে যে এটা তো একটা এসকেপ, সারাদিন আপনি খেলছেন, সারাদিন আপনি ক্রিকেট নিয়ে কথা বলছেন, আপনার আসলে এসকেপটা কি, আপনি মানে রিফ্রেশমেন্টটা কোথায়, আপনি তখন একটা বই পড়লেন, একটা সিনেমা দেখলেন, এইটাও তো একটা পার্ট আসলে লাইফে। আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে ওই যে বলে না যে বই ধরেন এমনি নর্মাল, আচ্ছা বই পড়ে ক্রিকেট কি শিখবে, ক্রিকেট তো আসলে হাতে কলমে শেখার জিনিস, মাঠে গিয়ে খেলতে হবে, মাঠে গিয়ে শিখতে হবে। বাট হ্যাঁ, ক্রিকেট রিলেটেড বই যেমন হতে পারে, আবার আমার কাছে মনে হয় যে আপনার একটা ভালো ইনিংস খেলার জন্য আপনার যে রিফ্রেশমেন্টটা দরকার, সেই রিফ্রেশমেন্টের জন্য আপনি চাইলে একটা শরৎচন্দ্রের বইও একটা পড়তে পারেন, তাই না? আপনার রিফ্রেশমেন্ট, আপনার মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য যেটা দরকার। এক্স্যাক্টলি, মানে আপনি গল্পের বই পড়লেন, মানে আমরা যেমন স্কেপ খুঁজি না সারাদিন অফিস শেষে গিয়ে একটা সিনেমা দেখা, বা ধরন ক্রিকেটাররা অনেক সময় কোথাও খাইতে টাইতেও যেতে পারেন না, তাদের অনেক প্রোটোকলের ব্যাপার থাকে, ফলে তাদের জন্য তো লাইফটা আসলে ডিফিকাল্ট হয়ে ওঠে অনেক সময়। এবং আমার ক্ষেত্রে এরকম ম্যাক্সিমাম হয় যে, বা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে দেখি যে আগামীকাল কোনো একটা কঠিন পরীক্ষা, কঠিন একটা কোনো অ্যাসাইনমেন্ট কিছু থাকলে আগের দিন বা আগের রাতে চল পুরান ঢাকা যাই, একটু পুরান ঢাকা গিয়ে একটু মানে রিফ্রেশ হয়ে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি, ভালো। প্লিজ পরের কমেন্টে ওকে, পরের কমেন্ট আপনার পালা না আমার পালা। আবু হুরায়রা তিনি বলছেন, পাওয়ার হিটিং কোচ আসার পরও কি বাংলাদেশের ব্যাটিং মানসিকতায় বড় কোনো পরিবর্তন আসতে পারে, নাকি এটা শুধু টেকনিক্যাল দিকেই সীমাবদ্ধ থাকবে? বরাবর আমরা তো সর্বদা দেখে আসছি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। প্রথম কথা হচ্ছে, যিনি পাওয়ার হিটিং শেখাতে এসেছেন তিনি আপনাকে টেকনিক শিখিয়ে দেবেন, বলে দেবেন, বুঝিয়ে দেবেন, হিটটা আপনাকে করতে হবে। হ্যাঁ, হিট আপনাকে করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মনে করেন যে ধারাবাহিকতা তো উনি শেখাতে পারবেন না, তিনি হয়তো বলতে পারবেন যে এই যেই বলটাতে 4 মারার কথা সেটাতে আপনি 6 কিভাবে বের করবেন, কিংবা একটা ভালো বল থেকে কিভাবে আপনি রান আদায় করবেন, মানে কিভাবে জোরে মারা যায় সেটা শেখাবেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের ব্যাটারদের জন্য, যে নিয়মিত রান করা। আমরা আমাদের ক্রিকেটারদের কাছ থেকে দেখি যে একটা ম্যাচ ভালো খেললে তারপর 4-5 ইনিংস তারা বড় ইনিংস খেলতে পারেন না, সেই জায়গাটার থেকেই আসলে সবচেয়ে বেশি ঘাটতি আমাদের রয়েছে, সেটা আসলে পূরণ করতে পারলে হয়তো বা আমাদের পক্ষে দেখেন এখানে একটা অনেক বড় ব্যাপার রয়েছে। এই যে আইপিএলে আমরা কি দেখি, হার্ড হিটিং, পাওয়ার হিটিং প্রচুর দেখি। আইপিএলে ইয়াং সেন্সেশনরা প্রচুর খেলতে আসে। এই যে ধরেন লাস্ট যে বৈভব সূর্যবংশী, এই ছেলেটা যখনই নামে তখনই মারে। মানে 14 বছরের ছেলেটা যখন আইপিএল ডেবিউ হলো, খেলা শুরু করলো, এবং তারপর যখন তার টুকটাক ইন্টারভিউ বের হলো, সবখানে একই কথা, যে তার চিন্তা থাকে, বা তার কোচ যে তিনিও বলতে যে ওর মাঠে চিন্তাই থাকে যে ও মারবে, ওর মাঠে এসে চিন্তাই ও মারবে। আইপিএলেও সেম চিন্তা। কিন্তু ওর এই অ্যাপ্রোচ দেখার পর থেকে সিনিয়র যত ক্রিকেটাররা আছেন তারা আবার কি বলছেন, তারা ম্যাক্সিমাম সময় যখন বৈভবকে নিয়ে কথা বলছেন তখন এটাই বলছেন যে ও যদি এই ইন্টেনশনে খেলে ও কখনো বড় ক্রিকেটার হতে পারবে না, যে আমি শুধু মাঠে গিয়ে মারবো। কারণ মাঠে গিয়ে মারাটাই ক্রিকেট না, এখানে অনেক কিছু থাকে। তো আপনাকে পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে আপনি কখন হিট করবেন, কোন বলটাকে হিট করবেন, কোন মোমেন্টে আপনি হিট করবেন, বা আপনার ওই মোমেন্টটাতে ধরে খেলতে হবে কিনা, আপনার দলের অবস্থা কি, অনেক কিছু দেখতে হবে। গেম সেন্স আসলে খুব ইম্পর্টেন্ট ক্রিকেটে। আপনার যার গেম সেন্স আসলে যত বড়, তিনি কিন্তু দেখবেন যে অনেক লিমিটেশন নিয়েও অনেক বড় ক্রিকেটার হন। ধরেন সাকিব আল হাসানের কথাই যদি আমরা বলি, তার ব্যাটিংটা কিন্তু অত টেকনিক্যালি স্ট্রং না। তিনি নিজেও বলেন যে ব্যাটিংটা আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে ডেভেলপ করেছি, খুব ভালো করি না। ফলে সেই জায়গাটা থেকে তার বোলিংটা হয়তো বা ন্যাচারাল, কিন্তু তিনি তার গেম সেন্সটা যদি ধরেন যে কোন মোমেন্টে কি করতে হবে, ব্যাটারকে রিড করতে পারা, বোলারকে রিড করতে পারা,
এইটা আসলে এখন ধরেন এরকম খুব ভুল বেশি মোমেন্টে যদি important। পাওয়ার হিট করতে গিয়ে হ্যাঁ, আউট out হয়ে যায় তখন সাকিব বলবেন, অবশ্য "কি এই power কাজও hitting এই শিখাইছে?" কাজও অনেক কাজ করছে সাকিব, মানে মনে হচ্ছে যে কি দারুণ ফর্মে আছে আজকে, হুট করে একটা শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। একটু পরের কমেন্টে যদি যান, আমাদের প্রোডিউসার খুব তাড়া হ্যাঁ, দিচ্ছেন। আপনার এটা আপনার পালা। ওকে, মোল্লা ব্লগ তিনি বলছেন যে ফিটনেস ট্রেনারের ট্রেনিং সেশন কেমন লাগলো? খুব আপনি কাজ কষ্ট থেকে ভাই, এসেছেন, খুব কষ্ট। মানে আমি একদিন ন্যাশনাল স্টেডিয়ামে গেছি ভোর 6টার সময় উঠে, মানে 6টার সময় ওই শব্দটা শুনলে মনে হয় যে অসুবিধা কি, নরম রোদ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, রাতে বৃষ্টি হয়েছে। বাট আপনি যদি খোলা মাঠে যান ভাই, মানে এত রোদ থাকে, সেই রোদের মধ্যে আপনি প্রথমে দেখলাম যে 100 মিটার স্প্রিন্ট দেওয়ানো হলো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, তারপর তো 1600 মিটার পুরো যে ট্র্যাকটা আছে সেটা দৌড়াতে হলো 6 মিনিট 20 সেকেন্ডের মধ্যে, সেটা আপনাকে কাভার করতে হবে। মানে পুরো ন্যাশনাল স্টেডিয়ামটা একবার চক্কর দিলে হচ্ছে 400 মিটার, সেটাকে আপনার 4বার চক্কর দিতে হবে। তার মানে আমি যাই না, আমার তো মনে হয় না আমি একবার চক্কর দিয়ে শেষ করতে পারবো, সেটা 4বার চক্কর দিয়ে শেষ করে, তাও আবার আপনাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে। এবং এটা যে মানে আপনি প্রথমেই কাজটা করছেন তা তো না, এর আগে আপনাকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে, ফলে আপনার স্ট্রেংথ এমনিতেই অনেক কমে গেছে। সেই জায়গাটা থেকে আসলে খুব কষ্ট। এবং এই কাজটা একদিন না, মোটামুটি গত সপ্তাহে প্রায় প্রতিদিন ভোর 6টা-7টার সময় উঠে ক্রিকেটাররা আসলে এই কাজটা করেছেন, ন্যাশনাল স্টেডিয়ামে করেছেন, পরীক্ষাটা গিয়ে দিয়েছেন। আসলে করেছেন মিরপুর স্টেডিয়ামে, পরীক্ষাটা গিয়ে দিয়েছেন ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে খুবই কষ্ট আসলে। ওই যে ফিটনেস ট্রেনার নাথান ক্যালি তো একদিন বলেছেনও যে আপনাদের যদি মনে হয় এটা সহজ, সাংবাদিকদের বলেছেন, তাইলে ভাই আপনারাও আসেন, এসে করে দেখেন একদিন। এক্স্যাক্টলি, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যে ছবিগুলো বা ভিডিওসগুলো দেখছিলাম মানে ক্রিকেটারদের, ভাই চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, লিটারালি চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, মানে এত মানে বোঝাই যাচ্ছিল যে কি পরিমাণ কষ্ট তাদের হচ্ছিল। বাট হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট মেলে, সেই কেষ্টর জন্য তো এই কষ্টগুলো আসলে করতেই হবে, শুধু তাদের না, আমাদেরও সবার ক্ষেত্রেই, সব জায়গায়। সো আজকের দ্য ক্রিকেট শো এবং ক্রিয়েট সেগমেন্ট এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আশা করছি প্রতিটা এপিসোডেই আমরা আপনাদের এমন উৎফুল্ল সহযোগিতা পাবো, প্রশ্ন পাবো, এবং আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.